হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজকে বডি ফ্লুইড অর্থাৎ ব্লাড চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমরা এই চ্যাপ্টারে ব্লাড অর্থাৎ রক্ত এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তারপরে তার ভেরিয়াস এলিমেন্টস নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমেই আমরা জেনে নিই যে হোয়াট ইজ ব্লাড। তো ব্লাড ইজ আ ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ব্লাড ইজ এ ফ্লুইড কানেক্টিভ টিস্যু, এটাকে কিন্তু একটা স্পেশাল কানেক্টিভ টিস্যু বলা হয়। ওকে, দিস ইজ ফ্লুইড কানেক্টিভ টিস্যু, মানে এর যে ম্যাট্রিক্সটা কিন্তু ফ্লুইড, এর ম্যাট্রিক্সে কোনো ফাইবার থাকে না। ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ ফ্লুইড কানেক্টিভ টিস্যু অর আ স্পেশাল কানেক্টিভ টিস্যু, যেটা আমাদের শরীরে সার্কুলেট করে থ্রু আউট দ্য বডি, পুরো শরীরে, অ্যান্ড ট্রান্সপোর্টিং অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হরমোন অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস, যেটা আমাদের শরীরে, পুরো শরীরে সেটা কিন্তু সার্কুলেট করে, সঞ্চালিত হয়, আর তার মাধ্যমে সে আমাদের পুরো বডিতে, পুরো শরীরে অক্সিজেন অক্সিজেন নিউট্রিয়েন্টস, তারপরে হরমোনস, ওয়েস্ট প্রোডাক্ট, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু সে সরবরাহ করে পুরো বডিতে। ওকে, অ্যান্ড এছাড়াও হেল্পিং ইন ডিফেন্স অ্যান্ড টেম্পারেচার রেগুলেশন, মানে এটা আমাদের বডিতে ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, আর বডিতে যে তাপমাত্রা বা টেম্পারেচার সেটাকে রেগুলেট করতেও সাহায্য করে। ওকে, তো হোয়াট ইজ ব্লাড? বেসিক্যালি ব্লাড ইজ আ ফ্লুইড কানেক্টিভ টিস্যু। এটা একটা কানেক্টিভ টিস্যু যেটা ফ্লুইড, অথবা একটা স্পেশাল কানেক্টিভ টিস্যু যেটা আমাদের পুরো বডিতে সঞ্চালিত হয়, আর তার মাধ্যমে আমাদের পুরো বডিতে এটা অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোন, ওয়েস্ট প্রোডাক্ট, এই সমস্ত কিছুকে কিন্তু সরবরাহ করে। আর তার সাথে সাথে এটা আমাদের বডিতে ডিফেন্স মেকানিজম বা সুরক্ষা ব্যবস্থায় এটা সাহায্য করে, আর তার সাথে সাথে তাপমাত্রা বা টেম্পারেচার রেগুলেশনে এটা সাহায্য করে থাকে। আচ্ছা, এইবার আমরা এই ব্লাডের বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলো নিয়ে আলোচনা করব, দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড। তো প্রথমেই আমরা দেখে নেব যে ব্লাডের কালারটা কীরকম হয়। আমাদের শরীরে আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি যে আমাদের শরীরে একটা অক্সিজেনেটেড ব্লাড থাকে আর একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, মানে একটা অক্সিজেনযুক্ত রক্ত আর একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তো যেটা অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড, সেইটার রং কিন্তু ব্রাইট রেড কালারের হয়, মানে সেটা উজ্জ্বল লাল বর্ণের হয়। আর যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা কিন্তু ডার্ক রেড হয় বা একটা কালচে লাল বর্ণের সেটা হয়ে থাকে। ওকে, এরপরে আমরা দেখব যে ব্লাডের পিএইচটা কি থাকে। ওকে, যারা পিএইচ সম্বন্ধে জানো না, পিএইচটা হচ্ছে একটা স্কেল যার মাধ্যমে আমরা অ্যাসিড অ্যান্ড বেসের যে স্ট্রেংথ সেটা আমরা মেপে থাকি। ওকে, তো এখানে পিএইচ যেটা আমাদের ব্লাডের থাকে সেটা কিন্তু স্লাইটলি অ্যালকালাইন, মানে স্লাইটলি বেসিক। ওকে, পিএইচ স্কেলের সম্বন্ধে আমি একটু বলে দিই। এইটা আমাদের কাছে যদি একটা পিএইচ স্কেল হয়, পিএইচ স্কেলটা যেটা রেঞ্জ করে দ্যাট ইজ 0 to 14। এইখানে যে নিউট্রাল পয়েন্টটা হচ্ছে 7। ওকে, 7 ইজ আওয়ার নিউট্রাল পয়েন্ট। আর এই দিকে 7 থেকে যদি কম আসা যায় তখন সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিডিক রেঞ্জ। দিস ইজ অ্যাসিডিক রেঞ্জ। অ্যান্ড 7-এর যদি উপরে হয়, ফ্রম 7 to 14, দিস ইজ বেসিক রেঞ্জ। ওকে, এবার এইটা ব্লাডের পিএইচ যেটা 7 থেকে একটু বেশি, তাই এটা হচ্ছে স্লাইটলি বেসিক বা স্লাইটলি অ্যালকালাইন। ওকে, তো এইখানে আমাদের যে ব্লাডের পিএইচ সেটা আমরা দেখতে পাচ্ছি স্লাইটলি অ্যালকালাইন, আর এটা অ্যারাউন্ড 7.35 to 7.45। ওকে, এরপরে আমরা দেখব যে আমাদের কাছে রয়েছে ব্লাডের টেম্পারেচার। ব্লাডের টেম্পারেচার প্রায় বডির টেম্পারেচারের থেকে সামান্য একটু বেশি হয়ে থাকে, দ্যাট ইজ 38 ডিগ্রি সেলসিয়াস, স্লাইটলি হায়ার দ্যান বডি টেম্পারেচার। সেটা আমাদের বডি টেম্পারেচার থেকে সামান্য একটু বেশি। এরপরে আমরা ভিসকসিটি দেখব। ভিসকসিটি এটাও একটা হচ্ছে ফ্লুইডের প্রপার্টি বা যে কোনো একটা তরলের প্রপার্টি। যেমন সারফেস টেনশনটা একটা প্রপার্টি, ঠিক তেমনই ভিসকসিটি একটা প্রপার্টি। ভিসকসিটি মানে কোনো একটা, এটা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে যে কোনো তরলে ভিসকসিটি হলো তরলটা কতটা আঠালো বা কতটা ঘন, কতটা আঠালো, সেটা তার ভিসকসিটি। এটা একটা সহজ ভাষায়, দিস ইজ নট দ্য প্রপার ডেফিনেশন অ্যাজ পার ফিজিক্স। ওকে, এটা শুধু বোঝার জন্য যে ভিসকসিটি মানে কোনো একটা ফ্লুইড কতটা আঠালো। তো দিস ইজ 4 to 5 times থিকার দ্যান ওয়াটার, কতটা ঘন বা ডেন্সার। তো এইটা আমাদের নর্মাল জলের থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি ঘন, থিকার।
ওকে, নেক্সট আমরা দেখব যে ব্লাডের ভলিউম আমাদের বডিতে কতটা থেকে থাকে। আমাদের বডিতে প্রায় 5 থেকে 6 লিটার একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড কিন্তু থাকে। নেক্সট আমাদের কাছে রয়েছে কম্পোনেন্টস। আমাদের ব্লাডে কি কি কম্পোনেন্টস রয়েছে? আমাদের ব্লাডে মূলত প্লাজমা এবং ফর্মড এলিমেন্টস রয়েছে। আমাদের ব্লাডটা প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস নিয়ে কিন্তু তৈরি। এখানে প্লাজমা কতটা কন্ট্রিবিউট করে? এটা প্রায় 55% কন্ট্রিবিউট করে। আর তারপরে ফর্মড এলিমেন্টস যেটা রয়েছে সেটা কিন্তু 45% কন্ট্রিবিউট করে থাকে। এবার ফর্মড এলিমেন্টসগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা হচ্ছে আমাদের আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। আরবিসি মানে হচ্ছে কিন্তু আমাদের রেড ব্লাড সেলস, ডব্লিউবিসি মানে হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেলস, অ্যান্ড প্লেটলেটস মানে হচ্ছে যেটাকে আমরা থ্রম্বোসাইটস বলে থাকি। এটা হচ্ছে প্লেটলেটস। এটা আমাদের ব্লাড ক্লটিংয়ে বা রক্ত জমাট বাঁধায় কিন্তু এটা সাহায্য করে। যখন আমাদের কোনো একটা ইনজুরি হয়ে যায় বা কোথাও যদি আঘাত লাগে আর রক্তক্ষরণ হয়, তখন সেখানে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে এই প্লেটলেটস। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে প্রথমে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। এইটা হচ্ছে আমাদের ব্লাড কিন্তু অক্সিজেনটাকে ক্যারি করতে পারে, আর সেটা মূলত উইথ দ্য হেল্প অফ হিমোগ্লোবিন। আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে আমাদের বডিতে যে আরবিসি থাকে, আরবিসির মধ্যে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা থাকে। হিমোগ্লোবিন হচ্ছে একটা আমাদের গ্লোবিউলার প্রোটিন, যেটা আমরা এর আগের দিন অনেক বিস্তারিত পড়েছিলাম। এই যে হিমোগ্লোবিনটা, এই হিমোগ্লোবিনটা কিন্তু আমাদের অক্সিজেনকে ক্যারি করতে পারে। একটা হিমোগ্লোবিন মলিকিউল 4টা অক্সিজেন ক্যারি করতে পারতো। ওকে, এরপরে ডিফেন্স মেকানিজম যেটা, আচ্ছা, এছাড়াও কিন্তু CO2কেও ক্যারি করতে পারে একই রকমভাবে। ডিফেন্স মেকানিজমে যদি আমরা কথা বলি, তাহলে রক্তের মধ্যে একটা পার্টস হচ্ছে কিন্তু ডব্লিউবিসি। এই ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেলস। এই হোয়াইট ব্লাড সেলস আমাদের বডিতে একটা ডিফেন্স সিস্টেম গড়ে তোলে, আর সেটা ডিফেন্স মেকানিজমে কাজ করে, আমাদের বডিতে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আর এর মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবডিজও থাকে, আর এই অ্যান্টিবডিজগুলো কিন্তু আমাদের একটা ইমিউন রেসপন্স প্রোভাইড করে আমাদের বডিতে, একটা অনাক্রম্যতা আমাদের বডিতে তৈরি করে। ওকে, এরপরে রয়েছে ক্লটিং অ্যাবিলিটি। ক্লটিং অ্যাবিলিটি মানে ডিউ টু প্লেটলেটস অ্যান্ড ক্লটিং ফ্যাক্টরস। আমাদের রক্তের মধ্যে প্লেটলেটস রয়েছে আর কিছু ক্লটিং ফ্যাক্টরস রয়েছে। এই ক্লটিং ফ্যাক্টরসগুলো আমাদের বডিতে, আমাদের রক্তের মধ্যে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার সেটা যখন কোথাও ইনজুরি হয় তখন সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়, বা সেটা অ্যাক্টিভেট যখন হয়ে যায় তখন সেটা প্লেটলেটসের সাহায্যে কিন্তু সেখানে একটা আহ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বা একটা ক্লটিং সৃষ্টি করে। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে ট্রান্সপোর্ট ফাংশন। আমাদের রক্তটা কিন্তু ট্রান্সপোর্টেশনেও সাহায্য করে। আমরা এর আগের লেকচারে দেখেছি যে গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশনে কিন্তু রক্তের একটা মূল ভূমিকা রয়েছে। তারপরে আমরা যে খাবারটা খাই সেখান থেকে যে আমরা নিউট্রিয়েন্টসটাকে অ্যাবজর্ব করি, সেই নিউট্রিয়েন্টসটাকে বডির আমাদের পুরো শরীরের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই রক্তের ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। একই রকমভাবে এই যে হরমোনস, আমাদের শরীরে যে হরমোনগুলো উৎপন্ন হয়, আমরা জানি হরমোন সমস্ত কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়, আর এদেরকে টার্গেট অর্গানে পৌঁছে দিতে সাহায্য করে কিন্তু আমাদের এই সার্কুলেটরি সিস্টেম বা ব্লাড। এরপরে ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের বডিতে যে মেটাবলিক ওয়েস্ট তৈরি হয় সেইগুলোকে কিন্তু এর মাধ্যমেই, রক্তই কিন্তু তার পরিবহনের মাধ্যমে কিন্তু আমাদের বডি থেকে সেটাকে এলিমিনেট করতে সাহায্য করে। ওকে, এইগুলো আমরা কিন্তু পেলাম রক্তের বৈশিষ্ট্য বা ধর্ম বা ক্যারেক্টারিস্টিক। এবার আমরা রক্তের ফাংশনগুলো দেখব যে কি কি মেজর ফাংশন রক্ত করে থাকে। ওকে, প্রথম যে ফাংশনটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে কিন্তু ট্রান্সপোর্টেশন করা। আমাদের বডিতে ট্রান্সপোর্টেশন সে রক্ত করে থাকে, কি কি জিনিসের ট্রান্সপোর্টেশন করে আমরা এখানে দেখলাম, সে বিষয়টা আমরা আরেকবার দেখব। প্রথমে আমাদের কাছে রয়েছে ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু। আমাদের শরীরে অক্সিজেনটাকে ক্যারি করে, কিন্তু কোথা থেকে কোথায় ক্যারি করে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে। তো এখানে যে অক্সিজেনটা যেটা ক্যারি করে সেটা কিন্তু আমাদের লাংস থেকে টিস্যুতে ক্যারি করে। ওকে, আমাদের কাছে এই যে লাংস রয়েছে, এই লাংস থেকে আমাদের টিস্যুতে অক্সিজেনটাকে কিন্তু ক্যারি করে কে? রক্ত, উইথ দ্য হেল্প অফ হিমোগ্লোবিন। ওকে, আমরা এর আগের দিন দেখেছিলাম যে অক্সিজেন যেটা, সেটা কিন্তু 97 to 98% উইথ দ্য হেল্প অফ HbO2, মানে আমাদের হিমোগ্লোবিনের সাহায্যে
অ্যাজ অক্সিহিমোগ্লোবিন সেটা কিন্তু আমাদের শরীরে ট্রান্সপোর্ট হয়ে থাকে ফ্রম লাংস টু টিস্যু। ওকে, এবার আমরা নেক্সট ফাংশনে যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড টু লাংস। তো এটা টু লাংস মানে ফ্রম টিস্যু টু লাংস। যেমন অক্সিজেনটাকে অক্সিজেনটাকে লাংস থেকে টিস্যুতে পৌঁছে দেয়। ওকে, অক্সিজেনটাকে লাংস থেকে টিস্যুতে পৌঁছে দেয়। একই রকমভাবে টিস্যু থেকে লাংসে কিন্তু CO2টাকে আমাদের ট্রান্সপোর্টেশন করে। তো এই যে টু অ্যান্ড ফ্রো ট্রান্সপোর্টেশন প্রসেস, এইটা কিন্তু আমাদের এই ব্লাডই করে থাকে। আর এর মাধ্যমে আমাদের বডিতে একটা এফিসিয়েন্ট গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন প্রসেস হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে ডেলিভার্স নিউট্রিয়েন্টস, হরমোন অ্যান্ড এনজাইমস। আমাদের বডিতে একটু আগে আমরা দেখলাম নিউট্রিয়েন্টস, হরমোনের কথা আমরা বললাম যে সেগুলোকে কিন্তু সে ট্রান্সপোর্টেশন করে থাকে। আর এনজাইমস, আমাদের বডিতে যে সমস্ত এনজাইমস রয়েছে সেগুলোকেও কিন্তু প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দিতে কিন্তু আমাদের রক্তের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে আমরা দেখব যে রিমুভস মেটাবলিক ওয়েস্ট টু কিডনি, লাংস অ্যান্ড স্কিন। ওকে, আমাদের বডিতে যে মেটাবলিক ওয়েস্টগুলো রয়েছে সেটাকে কিন্তু রক্ত, কিডনি, লাংস আর স্কিনে পৌঁছে দেয়। আর এই সমস্ত অর্গান হচ্ছে আমাদের এক্সক্রিটরি অর্গানের একটা পার্ট। আর এই এক্সক্রিটরি অর্গান হওয়ার কারণে এই অর্গানগুলো কিন্তু সেই মেটাবলিক ওয়েস্টগুলোকে কিন্তু এক্সক্রিট আউট করে দেয় বডির মাধ্যমে, বডি থেকে। তো এই যে এক্সক্রিশনে বা রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট, এই প্রসেসটাই কিন্তু আমাদের রক্তের একটা বিশেষ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা পরের ফাংশনগুলো দেখব। এরপরে আমাদের কাছে যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন, বডিতে প্রোটেকশন করা বা ডিফেন্স মেকানিজম গড়ে তোলা। তো এখানে আমাদের যে প্রথম পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে WBC থাকে বা হোয়াইট ব্লাড সেলস, এটা আমাদের কিন্তু ইনফেকশন বা আমাদের বিভিন্ন ফরেন প্যাথোজেন্স বা বাইরে থেকে যে সমস্ত আমাদের জীবাণু শরীরে প্রবেশ করে, যে প্যাথোজেনগুলো প্রবেশ করে, যেটা আমাদের বডিতে ইনফেকশন সৃষ্টি করে, সেটা থেকে কিন্তু আমাদেরকে কে ডিফেন্স করে বা কে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, সেটা হচ্ছে কিন্তু আমাদের WBC। এটা আমাদেরকে কিন্তু প্রোটেকশন দেয়। ওকে, নেক্সট আমাদের কাছে রয়েছে অ্যান্টিবডিজ অ্যান্ড অ্যান্টিটক্সিনস নিউট্রিলাইজ হার্মফুল সাবস্টান্সেস। ওকে, আমাদের বডিতে এই যে প্যাথোজেনগুলো, এই প্যাথোজেনগুলো যদি আমাদের বডিতে প্রবেশ করে, তখন এরা কিন্তু আমাদের বডিতে অ্যান্টিজেন সিক্রেট করে আর টক্সিন রিলিজ করে। আমাদের বডিতে অ্যান্টিজেন সিক্রেট করে আর টক্সিন রিলিজ করে। তখন এই যে অ্যান্টিজেন অ্যান্ড টক্সিন, এদের বিরুদ্ধে কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবডিজ অ্যান্ড অ্যান্টিটক্সিনস কিন্তু তৈরি হয় উইথ দ্য হেল্প অফ দ্য WBCs। আর এটা আমাদের বডিতে নিউট্রিলাইজ করে কাকে? অ্যান্টিবডি নিউট্রিলাইজ করে অ্যান্টিজেনকে, অ্যান্টিটক্সিনস নিউট্রিলাইজ করে আমাদের টক্সিনকে। এর ফলে কি হয় যে আমাদের বডিতে যে একটা ক্ষতিকারক প্রভাব, সেটা থেকে কিন্তু আমরা বেঁচে যাই। এরপরে আমাদের কাছে রয়েছে ক্লটিং প্রিভেন্টস ব্লাড লস ডিউরিং ইনজুরি। ওকে, এই যে আমাদের বডিতে এই যে ক্লটিংটা তৈরি হয়, আমাদের বডিতে যে ক্লটিংটা তৈরি হয় উইথ দ্য হেল্প অফ প্লেটলেটস অ্যান্ড ক্লটিং ফ্যাক্টরস, প্লেটলেট এবং ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় যে ক্লটিংটা আমাদের বডিতে তৈরি হয় বা রক্তটা যে জমাট বাঁধে, এর ফলে আমরা অত্যধিক রক্তক্ষরণ থেকে কিন্তু রক্ষা পাই। আমাদের যদি কোথাও ইনজুরি হয়ে যায় বা কোথাও আঘাত পায়, তখন সেখান থেকে কিন্তু আমাদের রক্তক্ষরণ শুরু হয়। আর সময়ের মধ্যে যদি রক্তক্ষরণটা বন্ধ না হয় বা রক্তটা যদি জমাট না বাঁধে, তাহলে দেখা যায় যে আমাদের অত্যধিক ব্লাড লস হয়ে যায় বা অত্যধিক রক্তক্ষরণ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে রক্তের একটা ঘাটতি দেখা দেয় বা একটা ডেফিসিয়েন্সি অফ ব্লাড সৃষ্টি হয়। আর সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা রিস্কি হয়ে দাঁড়ায়, অনেকটা কিন্তু লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে দাঁড়ায়। তো সেখান থেকে কিন্তু এই যে আমাদের বডিতে যে ক্লটিং মেকানিজমটা রয়েছে, এটা আমাদেরকে কিন্তু সেখানে ডিফেন্সটা প্রোভাইড করে। নেক্সট আমাদের কাছে রয়েছে রেগুলেশন। আমাদের বডিতে কি কি রেগুলেশন প্রসেস করে থাকে সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের কাছে রয়েছে মেনটেন্স বডি টেম্পারেচার। ব্লাড কিন্তু আমাদের শরীরে বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে সাহায্য করে বাই হিট ডিস্ট্রিবিউশন। আমাদের শরীরে প্রত্যেকটা যে টিস্যু, তাদের কিন্তু মেটাবলিক রেট একই না। তাদের মেটাবলিক রেট একই না। প্রত্যেক টিস্যুতে কিন্তু মেটাবলিজম রেট আলাদা আলাদা। যেখানে মেটাবলিক রেট বেশি হয় সেখানে হিটটা বেশি উৎপন্ন হয়,
যেখানে মেটাবলিক রেট কম হয় সেখানে হিটটা কম উৎপন্ন হয়। আর আমাদের পুরো শরীরে এই যে রক্তের যে সঞ্চালন ব্যবস্থা বা সার্কুলেশন সিস্টেম, এই সার্কুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে প্রত্যেক জায়গায় কিন্তু এই যে হিটের যে ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু একইভাবে বা সমানভাবে হয়ে থাকে। নেক্সট আমাদের কাছে রয়েছে রেগুলেটস পিএইচ থ্রু বাফার্স। আমাদের যে ব্লাডটা রয়েছে সেটা কিন্তু একটা বাফার সলিউশন হিসেবে কাজ করে। আর এটা কিভাবে বাফার হিসেবে কাজ করে সেটা কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে অনেক বিস্তারিত দেখেছিলাম, যে সেখানে আমাদের যে বাইকার্বনেট আয়ন রয়েছে HCO3- অ্যান্ড আওয়ার হিমোগ্লোবিন, এই দুটো কিন্তু আমাদের এই যে রক্তকে একটা বাফার হিসেবে কাজ করতে বা বাফার সিস্টেম হিসেবে কাজ করতে সাহায্য করে। কে কে? একটা বাইকার্বনেট আয়ন আর একটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। এই দুটো কিন্তু বাফার সিস্টেম হিসেবে কাজ করতে সাহায্য করে। তো এটা আমাদের পিএইচটাকে রেগুলেট করে ব্লাডকে একটা বাফার সলিউশন হিসেবে কাজ করতে সাহায্য করে। নেক্সট আমরা দেখব যে মেনটেন্স ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। ওকে, আমাদের বডিতে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও কিন্তু আমাদের রক্তের মাধ্যমেই হয়ে থাকে। এই যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এইটা কিন্তু আমাদের এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এক্সক্রিটরি সিস্টেম, ওকে। আর এই যে এক্সক্রিটরি সিস্টেম, এই এক্সক্রিটরি সিস্টেমটা কিন্তু উইদাউট ব্লাড কাজ করতে পারবে না। তাই এই যে এক্সক্রিটরি সিস্টেমটাকে ফাংশন করার জন্য ব্লাড যে সাহায্য করে থাকে, তাই এক্সক্রিটরি সিস্টেমে যদি এই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সে তার ভূমিকা থাকে, তাহলে ব্লাডেরও সমানভাবে একই রকমভাবে এই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সে ব্লাডেরও একটা সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এরপরে আমরা দেখব যে মেনটেন্স অসমোটিক প্রেশার। আমাদের বডিতে অসমোটিক প্রেশারটাকে মেনটেন করে। আমাদের বডিতে এই যে ব্লাডটা রয়েছে, এই ব্লাডের দুটো পার্ট আমরা দেখেছিলাম। 55% থাকে প্লাজমা অ্যান্ড 45% থাকে আমাদের ফর্মড এলিমেন্টস। এইখানে এই যে 55% প্লাজমা থাকে, এখানে প্লাজমাতে কিন্তু প্রোটিনস থাকে। আর প্লাজমার একটা প্রোটিন হচ্ছে আমাদের অ্যালবিউমিন। আর এই অ্যালবিউমিন প্রোটিনটা কিন্তু আমাদের বডিতে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেনের মাধ্যমে কিন্তু আমাদের অসমোটিক প্রেশারটাকে রেগুলেট করে। ওকে, রিটেন ওয়াটার ইন ব্লাড ভেসেলসে ওয়াটার রিটেনশনটাকে মেনটেন করে আমাদের এইখানে অসমোটিক প্রেশারটাকে কিন্তু রেগুলেট করে। নেক্সট আমাদের কাছে হচ্ছে অ্যাক্ট অ্যাজ বাফার সিস্টেম। রক্ত কিন্তু একটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে। কিভাবে? একটু আগে আমি বললাম যে উইথ দ্য হেল্প অফ বাইকার্বনেট, প্রোটিন, ফসফেট। এখানে প্রোটিনকে আমাদের হিমোগ্লোবিন। তো উইথ দ্য হেল্প অফ বাইকার্বনেট, হিমোগ্লোবিন অ্যান্ড ফসফেট, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমাদের বডিতে একটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে। ওকে, তো এতদূর আমরা যে কনসেপ্টগুলো দেখলাম, এর উপরে এবার আমরা কিছু কোশ্চেন সলিউশন করব, কিছু কোশ্চেন আমরা সলভ করব। ওকে, এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স ব্লাড। এখানে ব্লাডটাকে বেস্ট ডিফাইন কে করছে? ওকে, তো আমাদের কাছে প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে, ব্লাড ইজ এ ডেন্স কানেকটিভ টিস্যু, নট এট অল। ব্লাড কিন্তু আমাদের ডেন্স কানেকটিভ টিস্যু না, এটা লুজ কানেকটিভ টিস্যু বা এটা আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু। ওকে, স্পেশাল কানেকটিভ টিস্যু। তো এইটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, এটা হয়ে যাবে। মাস্কিউলার ফ্লুইড, নট এট অল। নার্ভাস ফ্লুইড অফ দ্য বডি, ন। তো আমাদের কি হয়ে যাবে? এটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এটাকে আমরা আরেকটা কি বলতে পারি? স্পেশাল কানেকটিভ টিস্যু, স্পেশাল কানেকটিভ টিস্যু। ওকে, যেটাই আসুক অপশনে, স্পেশাল কানেকটিভ টিস্যু অথবা ফ্লুইড কানেকটিভ টিস্যু, যেটাই হবে দুটোই কিন্তু আমাদের ট্রু অপশন হবে। ওকে, তো আমাদের অপশন হয়ে যাবে অপশন বি। নেক্সট আমাদের কাছে রয়েছে হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ রেঞ্জ অফ ব্লাড। ব্লাডের নর্মাল পিএইচ রেঞ্জটা কি ছিল আমরা দেখেছিলাম। দিস ইজ স্লাইটলি অ্যালকালাইন or basic. So that was 7.35 to 7.45. ওকে, এরপরে বলা হচ্ছে যে হোয়াট গিভস ব্লাড ইটস অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কার মাধ্যমে আসে, কে দেয়? দ্যাট ইজ হিমোগ্লোবিন ইন ব্লাড, এর মাধ্যমে কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা আসে। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফর্মড এলিমেন্ট অফ ব্লাড। ফর্ম এলিমেন্ট কি কি ছিল আমাদের কাছে? তিনটে ছিল, আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। এই তিনটে কিন্তু আমাদের ফর্মড এলিমেন্টস ছিল। তো এখানে আমাদের কি কি হয়ে যাবে? আরবিসি হবে, নটটা আমরা মার্ক করব। প্লেটলেটস, প্লাজমাইট নট এ ফর্মড এলিমেন্টস।
প্লাজমা ইজ ম্যাট্রিক্স, দিস ইজ ম্যাট্রিক্স অফ ব্লাড। ওকে, নেক্সট আমরা দেখবো এবার। এরপরে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ আ ফাংশন অফ হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের ফাংশন কোনটা? ওকে, এটা ডিফেন্সে সাহায্য করে, অক্সিজেন ট্রান্সপোর্ট, এটা আরবিসির কাজ। এরপরে ক্লট ফর্মেশন, এটা প্লেটলেটস এর কাজ। এটাও কিন্তু ভুল এখানে, এটা কার কাজ? প্লেটলেটস। ওকে, এরপরে ডিফেন্স এগেনস্ট প্যাথোজেন্স, ইয়েস অ্যাবসলিউটলি ট্রু। নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, না এটা কিন্তু প্লাজমার কাজ। ওকে, এটা মনে রাখবে, এটা কার কাজ? প্লাজমা। তো আমাদের অপশন হয়ে যাবে সি। এরপরে বলা হচ্ছে ব্লাড হেল্পস ইন পিএইচ রেগুলেশন মেইনলি থ্রু, কার মাধ্যমে পিএইচ রেগুলেশনটা হয়ে থাকে? বাফার সিস্টেমের মাধ্যমে। ওকে ওকে, এরপর বলা হচ্ছে ব্লাড ভলিউম ইন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট, একটা অ্যাভারেজ, একটা প্রাপ্তবয়স্ক শরীরে, মানুষের শরীরে গড়ে কতটা রক্ত থাকে, সেটা হচ্ছে আমাদের 5 থেকে 6 লিটার। ওকে, এরপরে হুইচ ফাংশন ইজ ক্যারিড আউট বাই প্লাজমা প্রোটিনস লাইক অ্যালবুমিন। অ্যালবুমিনের মেন কাজটা কি ছিল আমাদের বডিতে? অসমোটিক প্রেশারটাকে মেনটেন করা। নেক্সট, আচ্ছা এখানে বাকি অপশনগুলো আমি বলে নিই। ডিফেন্সে কার কাজ ছিল? ডব্লিউবিসির কাজ ছিল। বাফারিং এ কার কাজ ছিল আমাদের? বাইকার্বনেট, HCO3 মাইনাস। আর কার কাজ ছিল? হিমোগ্লোবিন। আর কার কাজ ছিল? ফসফেট। হিমোগ্লোবিনের জায়গায় কিন্তু তোমাদের প্রোটিনও দেওয়া থাকতে পারে। ওকে, তো হিমোগ্লোবিন অথবা প্রোটিন। এরপরে হচ্ছে আমাদের প্লেটলেটস। ওকে, এবার ব্লাড ক্লটিং এ কে কাজ করে থাকে? প্লেটলেটস। সরি, এটা প্লেটলেট না, এটা ফসফেট হবে। ওকে, এইটা হয়ে যাবে আমাদের প্লেটলেটস। ওকে, নেক্সট আমরা দেখব হুইচ ব্লাড কম্পোনেন্ট হেল্পস ইন ক্লট ফর্মেশন। ক্লট ফর্মেশনে কে হেল্প করে থাকে? আমাদের প্লেটলেটস। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য প্রোটেক্টিভ ফাংশন অফ ব্লাড। প্রোটেক্টিভ ফাংশনে কে কন্ট্রিবিউট করে না? ডাজ নট কন্ট্রিবিউট। তো অ্যান্টিবডিজ করে থাকে, আরবিসি করে না, ডব্লিউবিসি করে থাকে, অ্যান্টিটক্সিনস করে থাকে। তো আরবিসির মেন কাজটা কি? গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন। গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন, এটা কিন্তু গ্যাসটাকে ট্রান্সপোর্ট করে। ওকে, এর কিন্তু প্রোটেকশনে কোনো এর রোল নেই। ওকে, এরপরে বলা হচ্ছে which part of the blood is responsible for delivering the nutrients and enzymes. delivering nutrients and enzymeটা কে ডেলিভার করতো? আমাদের প্লাজমা। ওকে, একই রকম ভাবে আমরা যদি এখানে একটু রিভিশন করার চেষ্টা করি, আরবিসির কাজ কি ছিল? গ্যাস ট্রান্সপোর্ট বা গ্যাসেস ট্রান্সপোর্ট। ওকে, ডব্লিউবিসির কাজ ছিল কি? আমাদের ডিফেন্স। প্লেটলেটস এর কাজ কি ছিল? ক্লট ফর্মেশন। ওকে, নেক্সট আমরা দেখব which of the following functions helps prevent excessive blood loss during injury. কোনটা আমাদের কি ছিল? এক্সেসিভ ব্লাড লসটা কে প্রিভেন্ট করতো? এক্সেসিভ ব্লাড লস, এটা ছিল আমাদের প্লেটলেটস অ্যাগ্রিগেশন অ্যান্ড ক্লটিং। ওকে, প্লাজমা বাফারিং, এটা পিএইচ মেনটেন করে, দিস ইজ পিএইচ মেনটেনিং। আরবিসি অক্সিজেন ট্রান্সপোর্ট, এটা গ্যাসেস ট্রান্সপোর্টের অংশ। ডব্লিউবিসি ইমিউন ডিফেন্স, এগুলো কিন্তু কোনো অপশন হবে না। ওকে, এরপরে বলা হচ্ছে which system does blood use to maintain acid base balance. অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য ব্লাড কোন সিস্টেমটাকে ইউজ করে? রেসপিরেটরি সিস্টেম? নো। ডাইজেস্টিভ সিস্টেম? নো। বাফার সিস্টেম? ইয়েস। এখানে আমরা যদি রেসপিরেটরি সিস্টেমের কথা বলি, তাহলে এর হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এরপরে ডাইজেস্টিভ সিস্টেমে যদি বলি, তাহলে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এগুলো হচ্ছে মেন কাজ। এন্ডোক্রাইন সিস্টেমের কাজ কি হচ্ছে? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। ওকে, এরপরে ব্লাড অ্যাক্টস
অ্যাজ এ বাফার সিস্টেম বাই, ব্লাডটা বাফার সিস্টেম হিসেবে কিভাবে কাজ করে? ওকে, ইউজিং এনজাইমস? নো। স্টোরিং ওয়াটার? নো। ইউজিং বাইকার্বনেট অ্যান্ড প্রোটিনস? ইয়েস। ইনক্রিজিং হিমোগ্লোবিন? নো। তো আমাদের অপশন কি হয়ে যাবে? ইউজিং বাইকার্বনেট অ্যান্ড প্রোটিনস। এরপর বলা হচ্ছে উইচ অফ দিজ ইজ আ রেগুলেটরি ফাংশন অফ ব্লাড। ব্লাডের রেগুলেটরি ফাংশন কোনটা? রেগুলেটরি ফাংশন কোনটা? ব্লাড কাকে রেগুলেট করতো? আমাদের বডির হিট ডিস্ট্রিবিউশনটাকে রেগুলেট করতো। তো এটা আমাদের হয়ে যাবে। এগুলো এর ফাংশন, দিজ আর ফাংশন। এনজাইম ডেলিভারি, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, দিজ আর ফাংশন। These all are functions, okay? These are not regulatory function. These are transportation function. Transport function. And this is our regulatory function. এই রেগুলেটরি ফাংশনে আরেকটা এক্সাম্পল কি হয়ে যাবে আমাদের? পিএইচ রেগুলেশন। ওকে, পিএইচ রেগুলেশন। ওকে ওকে, পরে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য ট্রান্সপোর্ট ফাংশন অফ ব্লাড। ট্রান্সপোর্ট ফাংশনটা কোন স্টেটমেন্টের মাধ্যমে ভালোভাবে ডিসক্রাইব করা হচ্ছে? মেনটেন বডি টেম্পারেচার? নো, দিস ইজ রেগুলেটরি ফাংশন। ক্যারিজ অনলি অক্সিজেন। অক্সিজেনকে ক্যারি করে, কিন্তু শুধুমাত্র লেখার জন্য, অনলি লেখার জন্য কিন্তু এটা ভুল হয়ে যাবে। এরপরে কারণ অক্সিজেনের পাশাপাশি কিন্তু ব্লাড আরও অনেক কিছু কিন্তু ট্রান্সপোর্ট করে থাকে। এখানে গ্যাসেস, নিউট্রিয়েন্টস, হরমোনস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু এখানে আনসার হয়ে যাবে। এবার প্রডিউসেস এনজাইমস? নো। তো এখানে আমাদের অপশন কিন্তু সি হয়ে যাবে। ওকে ওকে, এরপরে আমরা ব্লাডের বিভিন্ন কম্পোনেন্টসগুলো আগে দেখব। তো এখানে আমাদের ব্লাডের মূলত আমরা দেখলাম একটু আগে যে দুটো কম্পোনেন্ট ছিল। প্রথমে আমাদের কাছে ছিল প্লাজমা, এরপরে আমাদের কাছে ছিল কিন্তু ফর্মড এলিমেন্টস। ওকে, প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস, এই দুটো কম্পোনেন্ট নিয়ে কিন্তু আমাদের ব্লাডটা মূলত তৈরি। এখানে প্লাজমা আমাদের কতটা কন্ট্রিবিউট করতো? 55%। আর ফর্মড এলিমেন্ট আমাদের কিন্তু 45% কন্ট্রিবিউট করতো। ওকে, এইবার এই যে প্লাজমা, এটা কিন্তু আমাদের ব্লাডের একটা ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টান্স। ওকে, এটা বোঝার জন্য কিন্তু তোমাদের আগে কানেকটিভ টিস্যুটা পড়তে হবে, সেটা আমরা টিস্যু চ্যাপ্টারে পড়ব। যারা ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টান্সটা জানো না, তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। সেই চ্যাপ্টারে কিন্তু আমরা সেটা বিস্তারিতভাবে জানবো। ওকে, তো এখন শুধু এটুকু মনে রাখো যে প্লাজমা হচ্ছে আমাদের ব্লাডের একটা ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টান্স। ওকে, এরপরে এটার যে কালারটা, এটা হচ্ছে স্ট্র কালার। স্ট্র কালার মানে অনেকটা ট্রান্সপারেন্ট ইয়েলো কালার, অনেকটা ট্রান্সপারেন্ট ইয়েলো, বা এটাকে পেল ইয়েলো বলা হয়, মানে হালকা হলুদ বর্ণের। ওকে, এরপরে এটা আমরা একটু আগে অলরেডি কথা বলে নিয়েছি যে 55% কিন্তু আমাদের ব্লাডের কন্ট্রিবিউশন কার? প্লাজমা। ওকে, এরপরে ফর্মড এলিমেন্টসের আমি যদি কম্পোনেন্টসের কথা বলি, তাহলে এগুলো হচ্ছে আমাদের এরিথ্রোসাইট, যেটা হচ্ছে আমাদের আরবিসি। আরবিসির আর একটা নাম হচ্ছে কিন্তু এরিথ্রোসাইট। লিউকোসাইট এর আর একটা নাম হচ্ছে কিন্তু ডব্লিউবিসি। আর প্লেটলেটসকে বলা হয় থ্রোম্বোসাইট। ওকে, থ্রোম্বোসাইট। তো এই যে আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস, এই তিনটে নিয়ে কিন্তু আমাদের ফর্মড এলিমেন্টসটা তৈরি। আর এই ফর্মড এলিমেন্ট 45% কন্ট্রিবিউট করে থাকে। 45% অফ ব্লাড ইজ কম্পোজড অফ ফর্মড এলিমেন্টস। ওকে, এইবার আমরা যদি একটা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা টেস্ট টিউবে যদি এতটা পরিমাণ ব্লাড নিয়ে নিই, আর সেটাকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ মানে একটা মেশিন, সেন্ট্রিফিউজ হচ্ছে একটা মেশিন। সেই মেশিনে কি হয় যে এই টেস্ট টিউবটাকে দিয়ে মেশিনটাকে যদি আমরা অন করি, তাহলে সেই মেশিনটা কিন্তু ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। ওকে, রোটারের মতো ঘুরতে থাকে। তার একটা নির্দিষ্ট আরপিএম থাকে, 2000 থেকে 3000 আরপিএম এ সেটা ঘুরতে থাকে। ওকে, আরপিএম। তো এতে কিন্তু ঘুরতে থাকে। এর ফলে কি হয় যে ব্লাডের মধ্যে যে ভারী অংশগুলো সেটা কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে, ভারী অংশগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, ভারী অংশগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, আর যে হালকা অংশগুলো সেটা কিন্তু উপরে থেকে যায়। ওকে, তো এতে কি হয় যে ব্লাডের যে কম্পোনেন্টগুলো সেটা কিন্তু সেপারেট হয়ে যায়।
তো আমরা এতটা পরিমাণ যদি একটা টেস্ট টিউবে ব্লাড নিই আর সেটাকে যদি আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেন্ট্রিফিউগেশন প্রসেসটা করি, তাহলে তার ফলে আমরা কি দেখতে পাবো যে এই টেস্ট টিউবের মধ্যে ব্লাডের যে ডিফারেন্ট কম্পোনেন্ট সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে আমরা পেল ইয়েলো বা স্ট্র কালারটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু হচ্ছে আমাদের প্লাজমা। এইটা হচ্ছে আমাদের প্লাজমা। ওকে। আর এই যে আমরা যে রেড কালারটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফর্মড এলিমেন্টস। ওকে, দিস ইজ আওয়ার ফর্মড এলিমেন্টস। ওকে, এইখানে যারা নামগুলো জানো না, এরিথ্রোসাইটের মানে হচ্ছে আরবিসি, লিউকোসাইট মানে হচ্ছে আমাদের ডব্লিউবিসি, দিস ইজ ডব্লিউবিসি। আর এই প্লেটলেটসের আর একটা নাম রয়েছে যেটাকে বলা হয় থ্রোম্বোসাইট। ওকে, থ্রোম্বোসাইটস। ওকে, এইবার আমরা এই প্লাজমা আর ফর্মড এলিমেন্টস সম্বন্ধে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। ওকে, এইবার আমরা প্রথমে প্লাজমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমাদের কাছে প্লাজমা রয়েছে, এর মূলত দুটো পার্ট। প্রথমে এর যে 90% পার্ট বা 90 to 92% পার্ট, 90 থেকে 92% অংশ এর কিন্তু জল দিয়ে তৈরি। ওকে, 90 to 92% পার্ট অফ প্লাজমা ইজ কম্পোজড অফ ওয়াটার। বাকি এর যে 8 থেকে 10% যে অংশ, সেটা কিন্তু বিভিন্ন এলিমেন্ট দিয়ে তৈরি। সেই আলাদা আলাদা পার্টগুলো কি কি আমরা সেই বিষয়ে এবার বিস্তারিত জানবো। তো আদার্স পার্টের মধ্যে আমাদের কাছে কি কি রয়েছে? তো মূলত তিনটে পার্ট রয়েছে আমাদের কাছে। প্রথমে আমাদের কাছে রয়েছে প্রোটিনস, তারপরে আমাদের কাছে রয়েছে মিনারেলস, অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার নিউট্রিয়েন্টস। এই তিনটে পার্ট নিয়ে কিন্তু আমাদের এই প্লাজমার আদার পার্টটা তৈরি। ওকে, তো 90 to 92% কিন্তু আমাদের কি রয়েছে? প্লাজমার মধ্যে আমাদের জল রয়েছে বা ওয়াটার রয়েছে, আর বাকি যে 8 থেকে 10% সেটা কিন্তু প্রোটিন, মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস মিলিয়ে। ওকে, তো এখানে এই যে এই প্রোটিন পার্টটা কিন্তু সব থেকে বেশি থাকে। এই আদার্স পার্টের মধ্যে প্রোটিন পার্টটা কিন্তু সব থেকে বেশি থাকে। এইটা আমাদের প্রায় 6 থেকে 8% থাকে। এটা আমাদের প্রায় 6 থেকে 8% থাকে। এখানে আমাদের কি কি প্রোটিন মূলত থাকে সেটা হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন অ্যান্ড অ্যালবিউমিন। এখানে আমাদের যে অ্যালবিউমিন প্রোটিনটা, এটা কিন্তু ম্যাক্সিমাম থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন। এটা কিন্তু ব্লাডের প্লাজমার মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট প্রোটিন কিন্তু হচ্ছে আমাদের অ্যালবিউমিন। ওকে, ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে। আর এর কাজটা আমরা কি দেখেছিলাম? অসমো রেগুলেশন। ওকে, এরপরে আমরা প্রোটিনের মধ্যে বিভিন্ন প্রোটিনের আমরা কিন্তু ডিফারেন্ট ফাংশনসগুলো একটু পরেই দেখব। এরপরে আমাদের কাছে মিনারেলসের মধ্যে কি কি মিনারেলস রয়েছে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম রয়েছে। এগুলো সব কিছু কিন্তু আয়নিক ফরম্যাটে থাকে। ওকে, এইখানে HCO3- হবে, এটা একটু ভুল হয়েছে, HCO3- হবে, Cl-। তো এইখানে আমাদের কাছে সব কিন্তু আয়নিক অবস্থায় থাকে মিনারেলসগুলো। তো সোডিয়াম আয়ন থাকে। ওকে, দিজ আর ক্যাটায়ন্স, দিজ আর অ্যানায়ন্স। Na+, ক্যালসিয়াম++, ম্যাগনেসিয়াম++। ওকে, এরপরে আমাদের বাইকার্বনেট আয়ন রয়েছে, এরপরে আমাদের ক্লোরাইড আয়ন রয়েছে। আর এই যে মিনারেলস, এদের অ্যামাউন্ট কিন্তু স্মল অ্যামাউন্টে থাকে, দিজ আর ট্রেস অ্যামাউন্ট। ওকে, স্মল অ্যামাউন্টে থাকে। কি কি মিনারেলস আমরা পেলাম? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট আয়ন অ্যান্ড ক্যালসিয়াম আয়ন। ওকে, ক্লোরাইড আয়ন। এরপরে নিউট্রিয়েন্টসের মধ্যে আমাদের কাছে কি কি রয়েছে? আমাদের যে সমস্ত আমাদের নিউট্রিয়েন্টস আমরা অ্যাবজর্ব করি খাবার থেকে, সেগুলো নিউট্রিয়েন্টস কিন্তু আমাদের প্লাজমাতে ডিজলভ অবস্থায় থাকে। তো এখানে কি কি আমাদের রয়েছে? প্রথমে আমরা জানি আমাদের গ্লুকোজ একটা আমাদের খাদ্যের অংশ, অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের প্রোটিনের অংশ ছিল, আর লিপিডস যেটা আমাদের ফ্যাটের অংশ ছিল। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের নিউট্রিয়েন্টস, যেটা আমাদের ব্লাডের প্লাজমাতে ডিজলভ অবস্থায় থাকে। ওকে, এরপরে আমরা ব্লাডের যে প্রোটিন পার্টটা, যেটা প্লাজমার মধ্যে প্রোটিন পার্টটা ছিল, সেখানে যে ডিফারেন্ট প্রোটিনগুলো রয়েছে সেগুলোর আমরা এবার ফাংশনগুলো আলোচনা করব। ওকে, এখানে আমাদের কাছে প্রোটিনস রয়েছে। প্রোটিনের মধ্যে আমরা প্রথম যে প্রোটিনটা নেব সেটা হচ্ছে আমাদের অ্যালবিউমিন। অ্যালবিউমিনটা আমরা কি দেখেছিলাম?
অ্যালবুমিনটা আমরা কি দেখেছিলাম, যে অ্যালবুমিনটা হচ্ছে আমাদের শরীরে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন। ওকে, দিস ইজ আওয়ার মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন। এইটা কিন্তু প্রোটিনের প্রায় 60% প্রোটিন কিন্তু আমাদের অ্যালবুমিন থাকে। আমাদের প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে সেখানে 60% প্রোটিন কিন্তু আমাদের কি রয়েছে, 60% প্রোটিন কিন্তু আমাদের অ্যালবুমিন রয়েছে। ওকে, এই যে অ্যালবুমিনটা, এটা আমরা কি দেখেছিলাম, আমাদের অসমোটিক ব্যালেন্সটা বা অসমো রেগুলেশনে কিন্তু আমাদের সাহায্য করতো। অসমোটিক ব্যালেন্স বা আমাদের বডিতে যে ওয়াটার রিটেনশন সেটা কিন্তু আমাদের এই অ্যালবুমিন প্রোটিনটাতে সাহায্য করতো। এটাকে বলা হয় বিসিওপি। বিসিওপি মানে হচ্ছে আমাদের ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার। দিস ইজ ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার। ওকে, নেক্সট আমাদের কাছে রয়েছে গ্লোবিউলিন প্রোটিন। এর কাজটা কি, প্রাইমারিলি ইনভলভ ইন ডিফেন্স মেকানিজম। এটা কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করে থাকে। আসলে এখানে গ্লোবিউলিন প্রোটিনটারও অনেক পার্ট রয়েছে, মূলত 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। তো আলফা যে গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন, এই দুটো কিন্তু ট্রান্সপোর্টেশনে সাহায্য করে থাকে। আমাদের বডিতে যে ট্রান্সপোর্টেশন প্রসেসটা হয় সেখানে সাহায্য করে। আর এই যে গামা গ্লোবিউলিন, এইটা কিন্তু আমাদের মূলত ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, যেটা আমাদের ইমিউনোগ্লোবিউলিন, আমাদের শরীরে যে ইমিউনোগ্লোবিউলিন রয়েছে, তোমরা যারা জানো আমাদের শরীরে 5টা ইমিউনোগ্লোবিউলিন থাকে। ওকে, সেই যে ইমিউনোগ্লোবিউলিনগুলো যেমন আইজিই, আইজিএ, আইজিএম, আইজিজি, আইজিআই, এই ধরনের যে ইমিউনোগ্লোবিউলিনগুলো রয়েছে, এই ইমিউনোগ্লোবিউলিনগুলো কিন্তু আমাদের গামা গ্লোবিউলিন থেকে কিন্তু সেটা তৈরি হয়। তো সেই জন্য এখানে প্রাইমারিলি বলা হচ্ছে, তো মেইনলি যে গামা গ্লোবিউলিন সেটা কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমে ইনভলভ হয়ে থাকে। বাকি যে আলফা অ্যান্ড বিটা গ্লোবিউলিন সেটা কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন প্রসেসে সেটা ইনভলভ হয়। এরপরে আমাদের কাছে রয়েছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনটা আমাদের একটা প্রোটিন, আর এর যে মূল কাজ, এটা কিন্তু আমাদের হচ্ছে ক্লটিং মেকানিজম বা কোয়াগুলেশন অফ ব্লাড, এটাতে কিন্তু সাহায্য করে। আমরা দেখেছিলাম যে এই যে আমাদের ফাইব্রিনোজেন ছিল, এই ফাইব্রিনোজেনটা হচ্ছে আমাদের একটা প্রোটিন, আর এটা আমাদের বডিতে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এই ফাইব্রিনোজেন ফর্মটা হচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম। যখন আমাদের বডিতে কোথাও ইনজুরি হয় বা কোথাও ক্ষত সৃষ্টি হয়, রক্তক্ষরণ হয়, তখন কিন্তু এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফাইব্রিন। আর এই ফাইব্রিনটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাক্টিভ ফর্ম। আর এই অ্যাক্টিভ ফর্মটা কি করবে, আমাদের কিন্তু কোয়াগুলেশন বা ক্লটিং মেকানিজমটাকে ইনিশিয়েট করে। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে যে এই যে কথাটা আমি বললাম, এই ফাইব্রিনোজেনটা কিন্তু ফাইব্রিনে কনভার্ট হয়ে যায় ডিউরিং ব্লাড ক্লটিং। ওকে, আসলে ব্লাড ক্লটিং যে প্রসেসটা, সেখানে প্লেটলেটসও হেল্প করে থাকে, আর এখানে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর থাকে। তার মধ্যে একটা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের এই ফাইব্রিনোজেন। ওকে, তো আদার ক্লটিং ফ্যাক্টরস আর অলসো প্রেজেন্ট ইন প্লাজমা ইন ইনঅ্যাক্টিভ ফর্ম। ওকে, যে সমস্ত ক্লটিং ফ্যাক্টরস রয়েছে, সমস্ত ক্লটিং ফ্যাক্টর কিন্তু আমাদের প্লাজমার মধ্যে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা নিষ্ক্রিয় অবস্থায় কেন থাকে, সক্রিয় কেন থাকে না, অ্যাক্টিভ কেন থাকে না? এখন রক্তে যদি প্রথম থেকেই যে ক্লটিং ফ্যাক্টর সেটা যদি অ্যাক্টিভ অবস্থায় থাকতো, তাহলে তোমরা নিজেরাই ভাবো যে আমাদের শরীরে রক্তটা কি সংবহন হতো? রক্তটা সার্কুলেট করার জন্য রক্তটাকে লিকুইড ফর্মে থাকা কিন্তু অত্যন্ত জরুরি। লিকুইড ফর্ম্যাটে যদি রক্ত না থাকে তাহলে রক্ত কিন্তু সার্কুলেট করতে পারবে না। রক্ত সার্কুলেট করতে পারবে না। তো রক্ত যদি সার্কুলেট না করতে পারে, তাহলে রক্তের যে মেন ফাংশন সেগুলো তো করাই সম্ভব হবে না। তো সেই জন্য রক্তের মধ্যে যদি ক্লটিং ফ্যাক্টরসগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে রক্তটা আমাদের যে ব্লাড ভেসেলস বা আমাদের যে সংবহন তন্ত্র, এর মধ্যেই কিন্তু আমাদের রক্তটা কিন্তু ক্লট হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। আমাদের শরীরের ভেতরে রক্তটা জমাট বেঁধে যাবে আর আমাদের মৃত্যু হবে। তো সেজন্য কিন্তু আমাদের শরীরে এই যে ক্লটিং ফ্যাক্টরসগুলো রয়েছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফরম্যাটে থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। ওকে, আমাদের প্লাজমা পার্টটা কিন্তু এখানে শেষ হলো। এবার আমরা আমাদের ফর্মড এলিমেন্টস নিয়ে আমরা এবার আলোচনা করব। ওকে, তো ফর্মড এলিমেন্টসের মধ্যে আমাদের কাছে প্রথমে যে এলিমেন্টটা ছিল সেটা হচ্ছিল আমাদের আরবিসি, যেটাকে আমরা কিন্তু এরিথ্রোসাইটও বলেছিলাম। তো আমাদের কাছে প্রথমে রয়েছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানেই হচ্ছে আমাদের আরবিসি। ওকে, তো এরিথ্রোসাইট সম্বন্ধে আমরা কিন্তু এবার এক এক করে সমস্ত পয়েন্ট জানবো। তো প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এরিথ্রোসাইটকে কি বলা হয়? রেড ব্লাড সেল।
ওকে, কি বলা হয়? রেড ব্লাড সেল। এরপরে এটা আমাদের বডিতে সব থেকে বেশি পরিমাণে থাকে। এটা যতগুলো আমাদের ফর্মড এলিমেন্টস রয়েছে এই সমস্ত ফর্মড এলিমেন্টসের মধ্যে কিন্তু আমাদের আরবিসিটা সব থেকে বেশি পরিমাণে থাকে। এরপরে এর যে কাউন্টিং বা এর যে পরিমাণ সেটা কিন্তু আমাদের বডিতে রয়েছে প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব, বা প্রতি সিসি, 1 সিসি আমরা বলে থাকি না, 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব বা 1 মিলিমিটার কিউব। তো 1 সিসি রক্তে আমাদের প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন মানে 50 থেকে 55 লক্ষ আমাদের আরবিসি থাকে, যেটা অনেক বেশি পরিমাণ। ওকে, এর কাউন্টিংটা কিন্তু অনেক বেশি। এরপরে আমাদের কাছে রয়েছে ফর্মড ইন রেড বোন ম্যারো। ওকে, এই যে আমাদের এরিথ্রোসাইট বা আমাদের রেড ব্লাড সেল, এটা কিন্তু আমাদের হাড়ের মধ্যে যে বোন ম্যারোটা থাকে, আমাদের বোনের মধ্যে যে বোন ম্যারো থাকে, যেটা আমরা বেসিক চ্যাপ্টারে দেখেছিলাম, বেসিক কনসেপ্ট অফ বায়োলজি। তোমরা যারা সেই লেকচারগুলো অ্যাটেন্ড করেছো তোমরা প্রত্যেকে জানো যে আমাদের বোনের মধ্যে কিন্তু এই অংশটা, স্পঞ্জি বোনের মধ্যে কিন্তু আমাদের রেড বোন ম্যারো ছিল, আর এর মধ্যে কিন্তু আমাদের ব্লাড সেলগুলো তৈরি হতো, আর আরবিসিও কিন্তু সেখানেই তৈরি হয়। ওকে, তো ফর্মড ইন রেড বোন ম্যারো। এরপরে ডিভয়েড অফ নিউক্লিয়াস, যেটা ম্যাচিওর, এটা সবগুলো না, যেটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। ইন ম্যাচিওর আরবিসি, যেটা ম্যাচিওর আরবিসি হয়ে যাবে তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা থাকবে না। নিউক্লিয়াস নিউক্লিয়াস কিন্তু থাকে না। ওকে, ডিভয়েড অফ নিউক্লিয়াস, ডিভয়েড মানে থাকে না, অ্যাবসেন্ট। ডিভয়েড অফ নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস কিন্তু থাকে না। ওকে, নিউক্লিয়াসটা থাকে না কেন? যাতে তার অক্সিজেন কনজাম্পশন বা তার যে অক্সিজেনের ব্যবহার সেটা যাতে বেশি না হয়, সেজন্য কিন্তু নিউক্লিয়াসটা থাকে না। এরপরে বাইকনকেভ শেপ, এর শেপটা কিন্তু বাইকনকেভ হয়, মানে এই দুই দিকে কিন্তু এটা চাপা হয়। ওকে, দুই দিকে চাপা, এই যে ভেতরের দিকে ঢোকা। ওকে, এটাকে বাইকনকেভ শেপ বলা হয়। এই শেপটা কেন হয়? টু ইনক্রিজ সারফেস এরিয়া। এটা কি জন্য হয়? সারফেস এরিয়াটা যাতে আমাদের বেড়ে যায়, সারফেস এরিয়া এটাকে বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই শেপটা হয়ে যায় আরবিসির বাইকনকেভ শেপ। ওকে, এরপরে এই যে আরবিসি বা রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল এর নামটা হয়েছে কিন্তু এর কালার থেকে। এর কালারটা হচ্ছে লাল বা এর রংটা হচ্ছে লাল, সেজন্য কিন্তু এর নাম হয়ে গেছে রেড ব্লাড সেল। আর এই কালারটা কোথা থেকে আসে? এই কালারটা আসে কিন্তু আমাদের হিমোগ্লোবিন থেকে। এর মধ্যে কিন্তু একটা পিগমেন্ট থাকে যেটা আয়রন কন্টেনিং, এর মধ্যে আয়রন কন্টেনিং একটা পিগমেন্ট থাকে, যে পিগমেন্টটার নাম হচ্ছে হিমোগ্লোবিন, যেটা আমাদের একটা গ্লোবিউলার প্রোটিন ছিল। এই হিমোগ্লোবিন পিগমেন্টটা থাকার কারণে কিন্তু এই যে আরবিসি এর রংটা কিন্তু লাল। এই হিমোগ্লোবিনের পরিমাণ কত? আমরা এর আগের চ্যাপ্টারেও দেখেছিলাম, এটা 12 থেকে 16 গ্রাম পার 100 ml ব্লাড। 100 ml ব্লাডের মধ্যে কিন্তু এটা 12 থেকে 16 গ্রাম হয়ে থাকে। ওকে, এরপরে আরবিসির বা রেড ব্লাড সেলের যে অ্যাভারেজ লাইফ স্প্যান, মানে কতদিন বাঁচে, সেটা হচ্ছে 120 দিন। মাত্র 120 দিন বাঁচে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ। এরপরে সেটা কিন্তু ডিজেনারেট হয়ে যায় বা সেটা মারা যায়। এরপরে আমাদের এটা কোথায় মারা যায় বা কোথায় এটা ডিস্ট্রয় হয়? এটা ডিস্ট্রয় হয় আমাদের স্প্লিনে, যেটাকে আমরা প্লিহা বলি। আমাদের স্প্লিনের মধ্যে কিন্তু আমাদের এটা ডিস্ট্রয় হয়ে যায় বা এটা ধ্বংস হয়ে যায়। এই জন্যই এই প্লিহাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, বা আরবিসির একটা কবরস্থান। ওকে, এটাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, সেখানেই আরবিসি গুলো গিয়ে সেখানে কিন্তু ধ্বংস হয়ে যায়। ওকে, এইবার আমরা আরবিসি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি সেটা কেমন দেখতে হয়, তাহলে রক্তের মধ্যে সেটা কিন্তু অনেকটা এইরকম দেখতে হয়। ওকে, একসাথে যখন অনেকগুলো থাকে তখন এইরকম দেখতে হয়। এখান থেকে যদি আমরা একটাকে বের করে নিই টেনে, তখন সেটা কিন্তু এইরকম দেখাবে। ওকে, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিপ্রেশন রয়েছে, বা এখানে একটা গর্তের মতো অংশ দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভেতরের দিকে ঢুকে রয়েছে। ওকে, তো এখানে একটা কনকেভ শেপ আছে, আর পেছনে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না সেখানেও একটা কনকেভ শেপ রয়েছে। তো দুই দিকে কনকেভ শেপ, দ্যাট ইজ বাই কনকেভ শেপ। ওকে, তো এই রকম কিন্তু আমাদের আরবিসিটা দেখতে হয়। ওকে, ওকে, ফর্মড এলিমেন্টসের মধ্যে আমরা একটা পার্ট দেখলাম যেটা আমাদের ছিল এরিথ্রোসাইট বা আরবিসি।
এবার আমরা দেখব ডব্লিউবিসি, যেটাকে লিউকোসাইট বলা হয়। ওকে, লিউকোসাইট মানে হচ্ছে আমাদের ডব্লিউবিসি। ওকে, এবার এর প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখব। প্রথমে এই যে ডব্লিউবিসি, এটার নাম্বারটা কিন্তু রিলেটিভলি লেস, মানে আরবিসির সাথে তুলনামূলকভাবে এই যে নাম্বারটা বা এই যে সংখ্যা সেটা কিন্তু অনেকটা কম। ওকে, এই যে নাম্বারটা সেটা কিন্তু অনলি 6000 থেকে 8000 প্রতি ml। মিলিমিটার কিউব মানে সিসি, 1 মিলিমিটার কিউব মানে 1 সিসি, 1 সিসি মানে 1 ml। ওকে, সো মিলিমিটার কিউব, 1 millimeter cube equal to 1 cc and that is equal to 1 ml। ওকে, আর এই সিসিটাকে কিন্তু বলা হয় 1 সেন্টিমিটার কিউব। ওকে, সরি, এটা সেন্টিমিটার কিউব না, 1 মিলিমিটার কিউব মানে আমরা এটাকে, না এটাকে ml বলা যাবে না, এটা মিলিমিটার কিউব। ওকে, mlটা আলাদা, সিসিটাকে ml বলা হয়, 1 সিসি ইকুয়াল টু 1 ml, এটা মিলিমিটার কিউবটা আলাদা। ওকে, এখানে 6000 থেকে 8000 পার মিলিমিটার কিউব। ওকে, এরপরে আমাদের রয়েছে কালারলেস ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। এটা এর মধ্যে কিন্তু লিউকোসাইট বা ডব্লিউবিসির মধ্যে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা থাকে না। এর ফলে এই যে কালারটা এটা হচ্ছে কালারলেস। ওকে, এরপরে হচ্ছে দে হ্যাভ নিউক্লিয়াস, এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা রয়েছে। ওকে, আমরা দেখেছিলাম আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। ওকে, নিউক্লিয়াসটা কিন্তু তাদের মধ্যে ছিল না, কিন্তু ডব্লিউবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা থাকে। এরপরে দে আর শর্ট লিভড, আমরা দেখেছিলাম যে 120 দিন কিন্তু আরবিসি থাকতো। ওকে, কিন্তু এরা কিন্তু শর্ট লিভড হয়। ওকে, এরা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর অবধি থাকে। সাউন্ডস স্ট্রেঞ্জ, এটা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর অবধি এদের লাইফ স্প্যানটা হয়, মানে এটা আনসার্টেন, এদের অনিশ্চিত, এদের যে লাইফ স্প্যানটা বা এদের যে বেঁচে থাকার যে টাইম লেন্থ সেটা কিন্তু অনেকটা অনিশ্চিত। ওকে, আনসার্টেন। এরপরে আমরা লিউকোসাইটের যদি টাইপ দেখি বা ডব্লিউবিসির টাইপ দেখি, তাহলে এরা দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে এ গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। এ গ্র্যানুলোসাইট মানে হচ্ছে যাদের মধ্যে গ্র্যানিউলস থাকে বা দানাদার একটা স্ট্রাকচার থাকে, সেটাকে গ্র্যানুলোসাইট বলা হয়। এই গ্র্যানুলোসাইট মানে যাদের মধ্যে গ্র্যানিউলস থাকে না বা দানা থাকে না, তাদের বলা হয় এই গ্র্যানুলোসাইট। ওকে, তো আমাদের কাছে প্রথমে রয়েছে আমাদের গ্র্যানুলোসাইট, এরপরে আমাদের কাছে রয়েছে এই গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে আমাদের কাছে কি কি রয়েছে সেটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। এরপরে এই গ্র্যানুলোসাইটের মধ্যে আমাদের রয়েছে মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট। এবার আমরা গ্র্যানুলোসাইট অ্যান্ড এই গ্র্যানুলোসাইটটাকে আমরা এবার বিস্তারিতভাবে জানব। এইবার আমরা প্রথমে গ্র্যানুলোসাইটটা দেখব। তো এখানে আমাদের গ্র্যানুলোসাইট মূলত 3 প্রকারের রয়েছে। প্রথমে আমাদের কাছে রয়েছে নিউট্রোফিলস। ওকে, প্রথমে আমাদের কাছে রয়েছে নিউট্রোফিলস, এরপরে আমাদের কাছে রয়েছে ইউসিনোফিল, এরপরে আমাদের কাছে রয়েছে বেসোফিল। ওকে, প্রথমে আমরা নিউট্রোফিলস সম্বন্ধে জানবো। নিউট্রোফিলস যেটা হয়, এটা আমাদের প্রায় 60 to 65% অফ আওয়ার ডব্লিউবিসি ইজ নিউট্রোফিল। ওকে, আমাদের ডব্লিউবিসির মধ্যে যে 60 থেকে 65% অংশ সেটা কিন্তু আমাদের নিউট্রোফিলস। এরপরে এর মূল কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ওকে, আমরা জানি যে ডব্লিউবিসির মেন কাজটা কি, ডিফেন্স করা, আমাদের বডিতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তো সেটা কিভাবে প্রতিরোধ করে, কোনো প্যাথোজেন যদি আমাদের বডির মধ্যে প্রবেশ করে তাহলে সেটাকে কিন্তু এনগালফ করে ফেলে কে, এই ডব্লিউবিসি সেটাকে খেয়ে ফেলে, গিলে ফেলে। তো যখন সেটাকে গিলে ফেলে সেটাকে নিজের ভেতরে নিয়ে এসে মেরে ফেলে। এই প্রসেসটাকে কিন্তু বলা হয় ফ্যাগোসাইটোসিস। ওকে, তো ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কোনো ফরেন প্যাথোজেনকে মেরে ফেলে, আর এর মাধ্যমে আমাদের বডিতে একটা ডিফেন্স মেকানিজম সে প্রোভাইড করে। এরপরে এটা হচ্ছে এর যে নিউক্লিয়াসটা, এটা কিন্তু মাল্টিলোব। এই নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো লোব রয়েছে বা খণ্ড রয়েছে। এটা প্রায় তিন থেকে 5টা লোব থেকে থাকে, এর মধ্যে প্রায় 3 থেকে 5টা লোব থাকে। ওকে, এটা যদি আমরা এর ফিগারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা যেহেতু গ্র্যানুলোসাইট তাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট এর এখানে অনেক কটা কিন্তু গ্র্যানিউলস রয়েছে। ওকে, এর মধ্যে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি আমরা, নিউক্লিয়াসের মধ্যে 3টে লোব রয়েছে, একটা দুটো তিনটে লোব রয়েছে। ওকে,
তো 3 থেকে 5টা থাকতে পারে, আমরা এই ফিগারটায় 3টে লোব দেখতে পাচ্ছি। ওকে, তো নিউট্রোফিল আমরা কি দেখলাম, এটা সব থেকে অ্যাবান্ডান্ট ডাব্লিউবিসি, সব থেকে বেশি পাওয়া যায় 60 to 65%। এখানে ফ্যাগোসাইটোসিস প্রসেস করে এরা। ওকে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এরা ফরেন প্যাথোজেনকে কিল করে, মেরে ফেলে। আর এর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের মধ্যে অনেক কটা খণ্ড দেখা যায়, আর সেটা 3 থেকে 5টা লোব হতে পারে। এখানে এই ফিগারটায় আমরা 3টে লোব দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা ইউসিনোফিল নিয়ে কথা বলবো। এখানে এদের সংখ্যা তুলনামূলক অনেক কম, 2 থেকে 3% মাত্র হয়ে থাকে। আর এরা কিন্তু রেজিস্ট ইনফেকশনটাকে এরা কিন্তু কি করে, বাধা দেয়। আর এরা অ্যালার্জিক রিয়াকশনে কিন্তু ইনভলভ ইন অ্যালার্জিক রিয়াকশন। আমাদের শরীরে যে অ্যালার্জিক রিয়াকশনটা হয় সেটা কিন্তু আমাদের ইউসিনোফিলের মাধ্যমেই, ইউসিনোফিলের ফলেই হয়ে থাকে। এর ফিগারটা যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু অনেকটা এইরকম দেখায়। এর মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসটা অনেকটা হেডফোনের মতো দেখতে হয়। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু অনেকটা হেডফোনের মতো দেখাচ্ছে। দেখো, এটা অনেকটা কিন্তু হেডফোনের মতো দেখাচ্ছে। তো নিউক্লিয়াস হেডফোনের মতো দেখতে হয়। এদের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেকগুলো গ্র্যানুলস রয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ গ্র্যানুলোসাইট। এর সংখ্যা কিন্তু 2 থেকে 3%, রেজিস্ট ইনফেকশন অ্যান্ড ইনভলভ ইন অ্যালার্জিক রিয়াকশন। এরপরে আমরা বেসোফিল দেখবো। বেসোফিলটা অনেকটা এরকম দেখতে হয়। এর মধ্যে এই যে নিউক্লিয়াসটা, এর শেপ কিন্তু হেডফোন শেপ না, এই নিউক্লিয়াসের শেপটা কিন্তু আলাদা। এটাকে বলা হয় বাইলোব। দুটো লোব দেখতে পাচ্ছি, এখানে একটা খণ্ড, এখানে আর একটা খণ্ড। তো দুটো লোব আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা কিন্তু এর সংখ্যা সব থেকে কম, দিস ইজ মিনিমাম, এটা কিন্তু মিনিমাম। ওকে, 0.5 to 1% হয়ে থাকে। এরপরে এটা কি কি রিলিজ করে, বেসোফিল কিন্তু 3টে কেমিক্যাল রিলিজ করে, যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হেপারিন, হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন। এই 3টে কেমিক্যাল কিন্তু রিলিজ করে। তো প্রথমে আমরা দেখবো হেপারিন। এই হেপারিনটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, মানে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আমাদের শরীরের ভেতরে রক্তটা যে জমাট বাঁধে না, তার পেছনে কিন্তু যে মূল ভূমিকা পালন করে সেটা হচ্ছে হেপারিন। হেপারিন রক্তটাকে রক্ত তঞ্চনটাকে রোধ করে, রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। এরপরে আমাদের কাছে রয়েছে হিস্টামিন। হিস্টামিন সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এটা আমাদের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেটাকে ডাইলেট করে। ওকে, সেটাকে ডাইলেট করে। এরপরে সেরোটোনিন। সেরোটোনিনটা আমাদের ব্রঙ্কিও কনস্ট্রিক্টর মানে আমাদের যে ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলসগুলো রয়েছে সেটাকে ন্যারো করে ফেলে। ওকে, সরু করে দেয়। ওকে, দিস ইজ ব্রঙ্কিও কনস্ট্রিক্টর। আর এর ফলে কিন্তু আমাদের যে শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং প্রসেসটা সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে এর যে নিউক্লিয়াসটা কিন্তু এস শেপ হয় অথবা বাইলোবড হয়। ওকে, এখানে আমরা বাইলোব দেখতে পাচ্ছি, এটা অনেক সময় এস শেপও দেখায়। এরপরে আমরা এই গ্র্যানুলোসাইটটা দেখব। এই গ্র্যানুলোসাইটের মধ্যে আমাদের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে আমাদের মনোসাইট, আর একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। সরি, দিস ইজ লিম্ফোসাইট, নট মনোসাইট, দিস ইজ লিম্ফোসাইট। ওকে, আমি ওটা একটু পরে কারেকশন করে দিচ্ছি। এরপরে মনোসাইটের মধ্যে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 6 to 8% থাকে। এই গ্র্যানুলোসাইটের মধ্যে বেশিরভাগটা কিন্তু মনোসাইট থাকে। এরপরে এটা আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেস করে। তাহলে ফ্যাগোসাইটোসিস আমরা কার কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট, আর একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট না, একটা হচ্ছে আমাদের নিউট্রোফিল, আর একটা হচ্ছে আমাদের মনোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে আমরা কি দেখলাম, নিউট্রোফিল কিন্তু আমাদের ফ্যাগোসাইটোসিস করতো, আর মনোসাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফ্যাগোসাইটোসিস করতো। তাহলে ফ্যাগোসাইটোসিস আমাদের নিউট্রোফিল আর মনোসাইট এই দুটো কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। এরপরে কিডনি, এর যে নিউক্লিয়াসটা এটা কিছু কিডনি শেপ বা বিন শেপড হয়ে থাকে। ওকে, যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কোনো গ্র্যানিউলস কিন্তু নেই। ওকে, কোনো গ্র্যানিউলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই এই গ্র্যানিউলস থাকে না। এর মধ্যে যে আমরা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিন শেপড বা কিডনি শেপ। ওকে, এরপরে আমরা লিম্ফোসাইট দেখবো, দিস ইজ নট মনোসাইট, আমি একটু পরে কারেক্ট করছি সেটা। এইটা আমাদের কাছে রয়েছে লিম্ফোসাইট। এটা কিন্তু এর নিউক্লিয়াসটা স্ফেরিক্যাল শেপ বা ওভাল শেপ, রাউন্ড থাকে। ওকে, এটা 20 to 25% থাকে। এরপরে এটা টু টাইপ, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, এইটা আমাদের ইমিউন রেসপন্সের জন্য দায়ী। আমাদের শরীরে যে ইমিউনিটি থাকে সেই ইমিউনিটিকে ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটটা কিন্তু
দায়ী, সেটা আমরা ইমিউনিটিতে অনেক বিস্তারিতভাবে পড়ব। এই যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে রাউন্ড বা ওভাল শেপ। ওকে, এইটা আমাদের কাছে রয়েছে লিম্ফোসাইট। ওকে, এইবার আমরা প্লেটলেটস নিয়ে আলোচনা করব। তো প্লেটলেটসকে থ্রোম্বোসাইটসও বলা হয়। কি বলা হয়? থ্রোম্বোসাইটস বলা হয়। এগুলো কিন্তু হচ্ছে সেল ফ্র্যাগমেন্টস, নট সেল, দিস ইজ সিএল, সেল ফ্র্যাগমেন্টস। এটা কিন্তু হচ্ছে সেল ফ্র্যাগমেন্ট। এরপরে এইটা আমাদের বোন ম্যারোর মধ্যে একটা স্পেশাল সেল থাকে যেটাকে বলা হয় মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট থেকে কিন্তু এই যে প্লেটলেটস এটা কিন্তু তৈরি হয়। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো, একটা কোষের টুকরো। সেই কোষটা কোনটা? মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট কোষের টুকরো হচ্ছে কিন্তু, বা পার্ট বা ফ্র্যাগমেন্টস হচ্ছে কিন্তু এই প্লেটলেটস। ওকে, দিস ইজ এ স্পেশাল সেল ইন আওয়ার রেড বোন ম্যারো। ওকে, এরপরে এর যে কাউন্টিং এটা হচ্ছে 1.5 to 3.5 লাখ পার মিলিমিটার কিউব অফ ব্লাড। ওকে, এরপরে দিস ইজ ইনভলভড ইন কোয়াগুলেশন অর ক্লটিং, নট ক্লটিং, ক্লটিং অফ ব্লাড। এটা ক্লটিং অফ ব্লাডে কিন্তু ইনভলভ হয়ে থাকে। এরপরে রিডাকশন ইন নাম্বার কজেস ক্লটিং ডিসঅর্ডার। এর সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাডটা ক্লটিং হয় না, আর এর ফলে এক্সেসিভ লস অফ ব্লাড হয়ে থাকে। আর এই যে সংখ্যাটা কমে যাওয়া এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া। দিস ইজ নোন অ্যাজ থ্রোম্বোসাইটোপিনিয়া। লো প্লেটলেট কাউন্টস ইজ নোন অ্যাজ থ্রোম্বোসাইটোপিনিয়া। এটা দেখতে কিরকম হয়? দেখতে অনেকটা এরকম হয়। দেখো অনেকগুলো কিন্তু ভাঙা টুকরোর মতো মনে হচ্ছে। দিজ আর ফ্র্যাগমেন্টস অফ মেগা ক্যারিওসাইট সেলস। এরপরে আমরা কিছু কোশ্চেন্স দেখে নেব। হোয়াট পার্সেন্টেজ অফ ব্লাড ইজ কম্পোজড অফ প্লাজমা? প্লাজমা কতটা থাকে? 55%। এরপরে উইচ অফ দ্য ফলোয়িং ফর্ম ইজ আ ফর্মড এলিমেন্ট অফ ব্লাড? ফর্মড এলিমেন্ট অফ ব্লাড কোনটা ছিল আমাদের? এরিথ্রোসাইট, হ্যাঁ অ্যালবুমিন ছিল, দিস ইজ প্রোটিন পার্ট। প্লাজমা, নো, প্লাজমা ফর্মড এলিমেন্টস না। ওকে, এরিথ্রোসাইট, দিস ইজ আরবিসি। না, অ্যালবুমিনটা হবে না। অ্যালবুমিন হচ্ছে প্রোটিন, যেটা হচ্ছে প্লাজমার পার্ট, ওয়াটারটা হবে না। তো এরিথ্রোসাইট আমাদের হয়ে যাবে। এরিথ্রোসাইট মানে হচ্ছে আমাদের আরবিসি। আরবিসি আমাদের ফর্মড এলিমেন্ট ছিল। এরপরে বলা হচ্ছে উইচ কম্পোনেন্ট অফ প্লাজমা ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামং দ্য প্রোটিনস? কোনটা ছিল আমাদের কাছে? অ্যালবুমিন। এরপরে অ্যালবুমিন প্রাইমারিলি হেল্পস ইন অসমোটিক ব্যালেন্স। এখানে গ্লোবুলিন প্রোটিনের কথা বলা হচ্ছে, যেটা মেইনলি ইনভলভ ইন অক্সিজেন ট্রান্সপোর্ট, নো। অ্যান্টিবডি ফর্মেশন, ইয়েস। ক্লটিং, না। ডাইজেশন, না। এরপরে ফাইব্রিনোজেন ইজ এসেনশিয়াল ফর, আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করতো, সো ব্লাড ক্লটিং ইজ দ্য আনসার। এরপর রেড ব্লাড সেলস আর ফর্মড ইন রেড বোন ম্যারো। দ্য শেপ অফ আ ম্যাচিওর এরিথ্রোসাইট, মানে ম্যাচিওর আরবিসি, দিস ইজ বাইকনকেভ। ওকে, এর পরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের লেকচার পিডিএফটা পেয়ে যাবে। সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এটা স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করতে পারবে। ওকে, আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লেকচারটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের লেকচারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কোনো মডিফিকেশন লাগলে তোমরা অবশ্যই সাজেস্ট করবে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে। আর যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কারো যদি কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধে থাকে, কোনো স্পেশাল কোয়েরি থাকে, তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর নোটিফিকেশন বেলটাকে তোমরা অবশ্যই অন করবে। ওকে, সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। ওকে, আশা করি তোমাদের প্রত্যেককে লেকচারটা খুব ভালো লেগেছে। সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, stay on and take care. Goodbye.